প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণী গণিত। আজকে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অধ্যায় 1 প্যাটার্ন। তোমরা জানো যে আমরা অনেকগুলা সংখ্যাকে বিভিন্ন সময়ে আমরা সাজিয়ে লিখি বা অনেকগুলা চিত্রকে আমরা বিভিন্নভাবে সাজিয়ে লিখি। যখন এই সংখ্যা এবং চিত্রগুলা একটা যখন বিশেষ নিয়মে সজ্জিত হয়, তখন তাদের পূর্বপদ এবং পরপদের সাথে কিভাবে সম্পর্কিত সেই নিয়মটা জানা যায়, সেটাকে আমরা বলি প্যাটার্ন। এখানে প্যাটার্নের অনেকগুলা উদাহরণ আমরা দিতে পারি। যেমন মনে করো, আমি যদি লিখি 1, 3, 5, 7 এভাবে অনেকগুলো সংখ্যা লিখলাম, তাহলে আমরা যদি দেখি এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য, তাহলে 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হয়? 2। পার্থক্য মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব। এখানেও যদি আমরা পার্থক্য হিসাব করি, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। তাহলে দেখা যায় যে এখানে প্রত্যেকটা সংখ্যা এভাবে একই রকমের পার্থক্য পাওয়া যায়। তখন আমরা এটাকে বলতে পারি যে এই যে বিশেষ নিয়মে সজ্জিত আছে, যে প্রত্যেকটা সাথে পার্থক্য যেহেতু 2, তাহলে এটাকে আমরা একটু বলতে পারি প্যাটার্ন। এখন এই প্যাটার্নটা সংখ্যার প্যাটার্ন হলো। আবার যদি আমি জ্যামিতিক প্যাটার্ন ধরি, মনে করো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, তাহলে এই ত্রিভুজের কয়টা বাহু আছে? 1, 2, 3। আবার যদি আমি আরেকটা দ্বিতীয় একটা চিত্র আঁকি এবং সেখানে যদি আমি এইভাবে আঁকি, তখন সেখানে কয়টা হবে? 1, 2, 3, 4, 5টা। তৃতীয় একটা চিত্র আঁকলাম, এখানে তাহলে দেখো এখানে কয়টা বাহু পেলাম? এখানে পেলাম 3টা বাহু। এখানে কয়টা বাহু পেলাম? এখানে পেলাম 5টা বাহু। এখানে কয়টা বাহু পেলাম? 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা। তাহলে এখানে পেলাম 7টা। তাহলে এই চিত্রগুলো একটা বিশেষ নিয়মে সজ্জিত আছে। এখানে এই সজ্জিত থাকার কারণে এটাকে আমরা জ্যামিতিক প্যাটার্ন বলতে পারি। যেহেতু জ্যামিতিক চিত্রের মাধ্যমে এই প্যাটার্নটা করা হয়েছে, সেহেতু এটা একটা জ্যামিতিক প্যাটার্ন। তাহলে আশা করি তোমরা প্যাটার্ন সম্বন্ধে বুঝতে পেরেছ। এখন এই প্যাটার্নের অনেকগুলা রুল আছে। তাহলে এখানে আমাদেরকে আগে স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেগুলো জানতে হবে। স্বাভাবিক সংখ্যা বলতে যে সকল সংখ্যাগুলোকে গণনা কাজে আমরা ব্যবহার করি তাদেরকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, 6 এভাবে এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এখন সেই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং কতগুলো যৌগিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা 1 থেকে বড় এবং যাদেরকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেই ধরনের সংখ্যাকে আমরা বলি মৌলিক সংখ্যা। আমি কথাটা আবার বলি, যে সকল স্বাভাবিক সংখ্যা 1 থেকে বড় এবং যাদেরকে 1 ছাড়া 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, অথবা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো মৌলিক কোনো নিয়ম থাকে না, তখন সেই ধরনের সংখ্যাকে বলা হয়
মৌলিক সংখ্যা। এই ধরনের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। সেখানে তোমাদের বইয়ে দ্বিতীয় পৃষ্ঠা এখানে ইরাটোস্থিনিস ছাঁকনি আছে একটা, এটার নাম হলো ইরাটোস্থিনিস ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে এখানে যে মৌলিক সংখ্যাগুলো চিহ্নিত করেছে। তাহলে কিভাবে লিখছে সেই মৌলিক সংখ্যাগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যে এখানে 1 থেকে 10 পর্যন্ত একসাথে লিখছে, পরে 11 থেকে 20 পর্যন্ত, এরপর 21 থেকে 30 পর্যন্ত, এরপর 31 থেকে 40, এরপর 41 থেকে 50, এরপর 51 থেকে 60, এরপর 61 থেকে 70, এরপর 71 থেকে 80, এরপর 81 থেকে 90, এরপর 91 থেকে 100। অর্থাৎ এখানে মোট 100টা সংখ্যা লেখা হয়েছে। এখন আমরা আগেই বলেছি যে মৌলিক সংখ্যা কোনগুলো 1 থেকে বড়, তাহলে আমি 1কে মৌলিক ধরতে পারবো না। আর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে 2 এর গুণিতক যারা আছে, এই যে 2 বরাবর যারা আছে তাদেরকে এখানে দেখো 2 বরাবর যারা আছে তাদেরকে কেটে দেওয়া হলো। 4 বরাবর জোড় সংখ্যার যতগুলো 4 বরাবর যেগুলো আছে তাদেরকে কেটে দেওয়া হলো। 5 দ্বারা ভাগ যায়, 5 ব্যতীত বাকি 5 দ্বারা ভাগ যায় যেগুলো, সেগুলোকে কেটে দেওয়া হলো। 6 এখানে যেহেতু লাস্টে 6 থাকলে এটা সবগুলো জোড় সংখ্যাগুলো কেটে দেওয়া হলো। লাস্টে 7 থাকলে সেগুলোর মধ্যে 3 দিয়ে ভাগ যায় কিনা দেখা যাবে, বা 7 দ্বারা যায় কিনা, বা 11 দ্বারা যায় কিনা সেগুলা কেটে দেওয়া হয়। 8 আলা যেগুলো আছে সেগুলো সবগুলো জোড় সংখ্যা বিধায় সেটাকে কেটে দেওয়া হয়েছে। 9 ওয়ালার মধ্যে 3 এবং 9 দ্বারা ভাগ যায় কিনা যেগুলো আছে সেগুলোকে কেটে দেওয়া হলো। আর 10 ওয়ালার মধ্যে সবগুলোকে কেটে দেওয়া হলো। তাহলে দেখা গেল যে সব কেটে যাওয়ার পর সেখানে মৌলিক সংখ্যা দাঁড়ালো 2, 3, 5, 7। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 4টি। এরপর 11 থেকে 20 মধ্যে 11, 13, 17, 19 এখানেও 4টি। 21 থেকে 30 মধ্যে সেখানে 23 এবং 29 সেখানে হলো 2টি। তাহলে 31 থেকে 40 মধ্যে সেখানে পাওয়া গেল 31 এবং 37। 41 থেকে 50 মধ্যে সেখানে পাওয়া গেল 41 এবং 47। 41, 43, 47 তিনটে। 51 থেকে 60 এর মধ্যে পাওয়া গেল 53 এবং 59। 61 থেকে 70 এর মধ্যে পাওয়া গেল 61 এবং 67। 71 থেকে 80 এর মধ্যে পাওয়া গেল 71, 73 এবং 79। 81 থেকে 90 এর মধ্যে পাওয়া গেল 83 এবং 89। আর 91 থেকে 100 এর মধ্যে পাওয়া গেল একটি, সেটা হলো 97। তাহলে মোট এই 25টি সংখ্যা এখানে পাওয়া গেছে এবং সেগুলোই হলো মৌলিক সংখ্যা। এটা তোমরা মনে রাখবে এবং এটা বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। এখন আসো আমরা যে মৌলিক সংখ্যাগুলো বীজগণিতীয় রাশিতে কিভাবে আমরা প্রয়োগ করব। এখানে যে আমরা প্যাটার্নটা লিখছি, এখানে মনে করো এই প্যাটার্নের মধ্যে মাত্র কয়টি সদস্য দেওয়া আছে? 4টি সদস্য। এইভাবে পর্যায়ক্রমে প্যাটার্নটা যাবে। এখন আমাকে বললো যে 50তম সদস্য কত। যদি সেটা আমাকে বলে তাহলে আমি কিভাবে বের করব? এখানে কি আমি 50টা লিখবো নাকি অন্য কোনো বিশেষ নিয়মে লিখবো? তাহলে কিভাবে লিখবো দেখো, এখানে 1 এবং 3 এর মধ্যে আমরা বলছি ডিফারেন্স মানে পার্থক্য আমরা কত পাচ্ছি? 2। 3 এবং 5 এর মধ্যে আমরা পার্থক্য পাচ্ছি 2। 5 এবং 7 এর মধ্যে আমরা পার্থক্য পাচ্ছি 2। তাহলে আমাকে যদি বলা হয় 50তম পদটি কত, তাহলে আমরা কিভাবে ফাইল করব? তো তার জন্য তোমাকে রাফে একটা কাজ করতে হবে। কিভাবে? এখানে যে পার্থক্যটা আমরা পাইছি তার সাথে অ গুণ করবে।
তাহলে 2 এর সাথে যদি ক গুণ করি তাহলে 2 ক অর্থাৎ 2 ক। এখন তোমরা দেখবে ক এর মান যদি আমি 1 ধরি তাহলে এটা প্রথম পদ, এখানে ক কে কিন্তু পদ সংখ্যা বোঝাইছে। ক এর মান যদি 1 ধরি তাহলে সেখানে কি দাঁড়াবে 2 গুণ 1 সমান 2, কিন্তু আমার কাছে প্রথম পদ তো 1, তাহলে আমি কত বেশি লিখছি? 1 বেশি লিখছি, সেজন্য আমাকে 1 বিয়োগ করে দিতে হবে। এই কথার অর্থ হলো আমার প্রথম পদ হবে যে 2k - 1, 2k মাইনাস বিয়োগ 1। কেন হইছে দেখো, এখানে কয়ের জায়গায় যদি আমি 1 বসাই তো 2 এ 2 থেকে 1 বিয়োগ করলে 1 মিলে, প্রথম পদ মিলে গেল। 2 এর সাথে যদি 2 লিখি কয়ের জায়গায়, তাহলে 2 দুগুণে কত? 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। কয়ের জায়গায় যদি আমি 3 লিখি, 3 দুগুণে কত? 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5। কয়ের জায়গায় যদি আমি 4 লিখি তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7। তাহলে এইভাবে চতুর্থ পদ পাইলাম 7। তো তেমনি ভাবে 50 তম পদ কত হবে? 2 এর সাথে ক গুণ করব, তাহলে কয়ের জায়গায় 50 লিখব, তাহলে 50 দুগুণে 100, 100 থেকে 1 বিয়োগ করলে 99, তাহলে 50 তম পদ 99। এইভাবে যদি তোমাকে বলা হয় 51 তম পদ কত, তাহলে তুমি কয়ের জায়গায় 1000 লিখবে। তাহলে অর্থাৎ আমাদের প্রথম কাজ হলো এই বীজগণিতীয় সূত্রটা বের করে দেওয়া। এখন তুমি এখানে বীজগণিতীয় সূত্র কিভাবে প্রকাশ করবে? প্রথমে পর্যায়ক্রমে এইভাবে লিখবে, এখানে প্যাটার্নটি প্রথম পদ সমান 1, 1 কে আমরা এই যে রাবে আমরা 2 মাইনাস 1 পাইছি, সেটাকে আমরা এইভাবে লিখব 2 গুণ কয়ের জায়গায় 1, যেহেতু প্রথম পদ মানে পদ সংখ্যা 1 বিয়োগ 1, তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়? 2 থেকে 1 বিয়োগ করলে 1, বুঝছো? এবার দ্বিতীয় পদ সমান আমরা লিখব যে কি 3, সেটা লিখব যে 2 গুণ 2, যেহেতু দ্বিতীয় পদ বলছে তাহলে কয়ের জায়গায় 2 হবে বিয়োগ 1। তারপর তৃতীয় পদ সমান কত? 5, সমান আমরা লিখব 2 গুণ 3 বিয়োগ 1। চতুর্থ পদ সমান আমরা লিখব 7, সমান 2 গুণ 4 বিয়োগ 1। এইভাবে ডট ডট দেব। ডট ডট দেওয়ার পর তাহলে আমাকে লিখতে হবে কতম পদ, অর্থাৎ আমাকে একটা বীজগণিতীয় সূত্রে রূপান্তর করতে হবে। এখানে বীজগণিতীয় সূত্র কেন বলা হয়েছে? কারণ বীজগণিতে সবসময় চলক থাকে, যে রাশির মান পরিবর্তনশীল। কারণ ক এর মান এই যে রাশিটা ভিন্ন হয়েছে, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 6, তাহলে ক এর মানটা বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু বাকি জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে যে রাশির মধ্যে পরিবর্তনশীল কোনো রাশি থাকবে সেটাই হলো বীজগণিতীয় রাশি। সেটা x y z হতে পারে বা ক হতে পারে, যেটাই। তাহলে আমরা এই রাশিগুলোকে বীজগণিতীয় রাশিতে রূপান্তর করব। এখন কত সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা এখানে লিখে দেব 2 গুণ ক বিয়োগ 1, তাহলে সমান কি দাঁড়াবে? 2ক মাইনাস 1। তাহলে কতম পদ, যেহেতু আমি কতম পদ বের করে ফেলেছি, তাহলে আমাকে যদি বলা হয় 50তম পদ কত, তাহলে সুতরাং আমি লিখব 50তম পদ সমান 2 গুণ 50 বিয়োগ 1, তাহলে 50 দুগুণে 100 মাইনাস 1 সমান 99। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে যদি এই ধরনের প্যাটার্ন দেওয়ার পর যদি বলা হয় এটার 50তম পদ কত, তখন তোমরা এই জিনিসটা লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আসো, যদি বলা হয় এটা তো 50তম পদের মধ্যে কাঠি কয়টি সেটা বলছে, বা 50তম পদের সংখ্যা কতটি সেটা বলছে। যদি বলা হয় 1 থেকে 50তম পদ পর্যন্ত সবগুলোর যোগফল কত, তো তখন সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা সূত্র লিখতে হবে, সেটা হলো যোগফলের সূত্র। যোগফলকে আবার সমষ্টি বলা হয়। যোগফল আর সমষ্টি একই কথা। এখানে লিখবে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদের সংখ্যা, পদের সংখ্যা পুরোটা গুণ করার পর 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা হলো যোগফল নির্ণয়ের সূত্র। তাহলে দেখো, আমরা এই সংখ্যাটার 50তম পদ যদি বের করতে যাই, তাহলে এখানে প্যাটার্নটি লিখে, প্যাটার্নটি 50 প্রথম 50টি পদে সমষ্টি, সমষ্টি মানে যোগফল, সমষ্টি সমান কি হবে। তাহলে আমরা প্রথমে প্রথম পদ লিখব, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2। এখন দেখো, আমরা তো প্রথম পদ এখানে পেয়ে গেলাম। প্রথম পদ কত? 1। আর শেষ পদ বলতে কি 50টি পদ যেহেতু বলছে, তাহলে সর্বশেষ পদটা 50তম পদ। এখন সেই 50তম পদটা আমরা 99 পেয়েছি, তাহলে এখানে লিখব 99। আর পদ সংখ্যা মানে এখানে 50টি পদ বলছে, তাহলে পদ সংখ্যা কত হবে? 50। তাহলে এখানে লিখব আমরা 50 আর নিচে হলো 2। এখন দেখো, এই 99 সাথে 1 যোগ করলে কত হয়? 100 গুণ 50 আর নিচে 2 দিয়ে যদি 100 কে কেটে দিই 50 হয়, তাহলে 50 এ 50 গুণ করলে 25। তাহলে আমরা পাচ্ছি যে প্যাটার্নটি প্রথম 50টি পদের সমষ্টি হলো 25। তাহলে তোমরা আশা করি সমষ্টি সূত্রটা তোমরা বুঝতে পেরেছো, যে যে কোনো প্যাটার্নে মনে করো 20টি পদের সমষ্টি বলতে পারে, বা 40টি পদের সমষ্টি বলতে পারে, বা 100টি পদের সমষ্টি বলতে পারে। যেটাই বলুক না কেন, প্রথম পদ কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে। কিন্তু যখন বলবে 50টি পদের সমষ্টি, তাহলে তোমাদের প্রথম কাজ হলো যে এই রকম করে বীজগণিতীয় সূত্রটা বের করে নিতে হবে। বীজগণিতীয় সূত্র বের করার পর যদি 50টি পদের সমষ্টি বের করতে বলে, তাহলে 50তম পদ তোমাকে বের করে নিতে হবে। যদি বলে যে 100টি পদের সমষ্টি, তাহলে লাস্টের শেষ পদ হলো 100তম। এভাবে লাস্টের পদটা তোমাকে বের করে নিতে হবে, কারণ তুমি যখন সমষ্টির সূত্রটা প্রয়োগ করবে, সেখানে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2, এই মানগুলো তোমার আগে থেকে বের করে রাখতে হবে। তাহলে এখন প্রথম পদটা তো আমার অঙ্কের মধ্যে বের করা আছে। এখন শেষ পদ মানে কি, আমি যদি 50টি পদের সমষ্টি বের করতে চাই, তাহলে আমাকে 50তম পদ বের করে নিতে হবে। যদি আমাকে বলে যে 100টি পদের সমষ্টি, তাহলে আমাকে 100তম পদের মান বের করে নিতে হবে। তাহলে 50টি পদের সমষ্টি বের করতে হলে প্রথমে 50তম পদ বের করে নিতে হবে, আর 100টি পদের সমষ্টি বের করতে হলে আমাকে 100তম পদ বের করতে হবে। আর সেটা বের করতে হবে কিভাবে? ওই যে আগে যেটা বলছি, যে এখানে বীজগণিতীয় রাশির মাধ্যমে কতম পদ বের করে নিতে হবে, তারপর কয়ের জায়গায় যদি তুমি বলো 50তম পদ, তাহলে এখানে এভাবে কয়ের জায়গায় 50 লিখে দিবে। যদি বলো যে 100তম পদ বের করব, তাহলে কয়ের জায়গায় 100 বসে দিবে। এভাবে বীজগণিতীয় সূত্রের মাধ্যমে আগে ওই সর্বশেষ পদটা বের করে নিবে। এরপর পদ সংখ্যা মানে তোমাকে যতটা পদ বলবে, যদি বলো যে 50টি পদ, তাহলে এখানে 50 লিখবে। যদি বলো যে 100টি পদ, তাহলে এখানে 100 লিখবে। আর নিচে 2 তো সব সময় থাকবে, তখন এইভাবে হিসাব। আশা করি তোমরা যে কোনো প্যাটার্নের সমষ্টি
কিভাবে বের করতে হবে সেটা বুঝতে পেরেছি। এখন আমরা এখানে কতগুলো সংখ্যা লিখব, যেই সংখ্যাকে আসলে কি বলা হয় সেটা তোমাদেরকে জানতে হবে। যেমন মনে করো তোমাদের বইয়ে 3 পৃষ্ঠায় দেখো, এখানে একটা কাজ দেওয়া আছে। সেই কাজে এখানে লেখা আছে যে প্যাটার্নটা আছে 0 কাজ 1, এটাতে লেখা আছে 0, এর পরবর্তী পদ হলো 1, এর পরবর্তী পদ হলো 1, এর পরবর্তী পদ হলো 2, এর পরবর্তী পদ হলো 3, এর পরবর্তী পদ হলো 5, এর পরবর্তী পদ হলো 8, এর পরবর্তী পদ হলো 13, এর পরবর্তী পদ হলো 21, এর পরবর্তী পদ হলো 34। তো তোমাকে যদি বলে এটার পরবর্তী আরো 2টা পদ কত, এখন এই জিনিসটাকে আসলে কি ধরনের প্যাটার্ন বলা হয়? যেমন মনে করো 0 পরে, তাহলে তুমি যদি ডিফারেন্স পেতে এখানে সবগুলোর যে একই রকম ডিফারেন্স হবে এমন কোনো কথা নেই। যেমন আমরা যে আগের অঙ্কটা বলছি পার্থক্য, আমরা 2 পাইছি, কিন্তু সবগুলোতে পার্থক্য যে 2 হবে বা 3 হবে সেটা না, পার্থক্যের পরিবর্তন হতে পারে। মনে করো এটা পার্থক্য 1 হতে পারে, এটা 2 হতে পারে, এটা 3 হতে পারে, সেরকম হইতে পারে। তাহলে বিভিন্ন রুলে এখানে অঙ্ক থাকতে পারে। এখন আমরা যে রুলের অঙ্কটা এখানে দেখালাম, তাহলে দেখো এই দুইটার পার্থক্য যদি আমি হিসাব করি, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তাহলে দেখো পার্থক্য এলোমেলো, কিন্তু আমরা পার্থক্য হিসাব করে এখানে করতে পারবো না। আমরা করব এই দুইটার যোগফল মিলে যেটা হলো সেটা হলো এই তৃতীয়টা। আবার দেখো এই দুইটার যোগফল মিলে যা হবে এটা হইব এই তৃতীয়টা। আবার দেখো এই দুইটার যোগফল মিলে যা হবে সেটা হইব এই তৃতীয়টা। আবার দেখো এই দুইটার যোগফল মিলে যা হবে এটা হইব এই তৃতীয়টা। তাহলে অর্থাৎ হলো প্রথম পদ আমরা পাইছি কত? 0। দ্বিতীয় পদ পাইছি কত? 1। তাহলে প্রথম পদ আর দ্বিতীয় পদ কিন্তু এখানে যেভাবে থাকবে সেটা চেঞ্জ করবে না, কিন্তু তৃতীয় পদ থেকে হিসাব হবে। তৃতীয় পদটা হিসাব হলো যে কি আগের 2 পদের যোগফল। তাহলে আগের 2 পদ হলো এত, যোগ করলে 1। তারপর চতুর্থ পদটা হবে যে আগের 2 পদের যোগফল। তাহলে আগের 2 পদ কত ছিল? 1 + 1 সমান 2। তারপরে পঞ্চম পদ হবে যে কি তার আগের 2 পদের যোগফল। তাহলে 1 + 2 সমান কত? 3। তারপর ষষ্ঠ পদ হলো যে কি আগের 2 পদের যোগফল, মানে 2 আর 3 যোগ করলে 5। সপ্তম পদ হবে যে কি আগের 2 পদের যোগফল, 3 + 5 সমান 8। অষ্টম পদ হলো যে কি আগের 2 পদের যোগফল, 5 + 8 সমান 13। নবম পদ হলো যে কি আগের 2 পদের যোগফল, তাহলে 8 + 13 সমান 21। আর দশম পদ হলো যে কি আগের 2 পদের যোগফল, 13 + 21 সমান 34। তাহলে দেখো আমাদের 34 পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তা আমাকে যদি বলা হয় পরবর্তী 2টি কত, তাহলে পরবর্তী হলো 11তম পদ। 11তম পদ হবে কত? আগের 2 পদের যোগফল 21 + 34, তাহলে সমান হবে যে কি 55। তারপরে 12তম পদ সমান কত হবে? আগের 2 পদের যোগফল, আগের 2 পদ হলো 34 আর 55, 34 + 55 সমান হবে 9, 8।
89। তাহলে তোমাকে যদি বলা হয় এই প্যাটার্নটি পরবর্তী দুটি পদ নির্ণয় করো, তা আমার তো 34 পর্যন্ত দেওয়া আছে, তাহলে পরবর্তী দুটি পদ হলো কত? 55 এবং 89। তাহলে এটা একটা বিশেষ নিয়মে সজ্জিত হয়েছে যে তৃতীয় পদটি পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান। এভাবে প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলে যদি সমান হয়ে যে প্যাটার্ন হিসাব করা হয়, সেই প্যাটার্নকে আসলে বলা হয় ফিবোনাক্সি সংখ্যার প্যাটার্ন। এটাকে বলা হয় ফিবোনাক্সি সংখ্যার প্যাটার্ন। ফিবোনাক্সি সংখ্যা প্যাটার্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ফিবোনাক্সি সংখ্যাটা কি। তাহলে আমরা আজকে প্যাটার্নের যে বিষয়গুলো জানলাম, সেখানে আমরা জেনেছি মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা মানে যে সকল সংখ্যা এক থেকে বড় এবং যাদের মধ্যে এক ছাড়া এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো মৌলিক উৎপাদক থাকে না, তখন সেই ধরনের সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর বাকি সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। আর এর মধ্যে প্যাটার্নের মধ্যে আমরা জ্যামিতিক প্যাটার্ন দেখেছি, আমরা সংখ্যার প্যাটার্ন দেখেছি, আমরা ফিবোনাক্সি সংখ্যা সম্বন্ধে বুঝেছি। আমাদের যে কোনো প্যাটার্নের কিভাবে বীজগণিতীয় রাশিতে প্রকাশ করা যায় সেটা আমরা জেনেছি, এবং একটা প্যাটার্নের যে যোগফল, সেই যোগফলের সূত্রটা আমরা শিখেছি যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই 2। এইভাবে এই জিনিসগুলা আমরা আজকে শিখেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। তোমরা বাসায় এগুলো চর্চা করবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।